আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে আমি জানতে চাচ্ছিলাম যে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসাটা কি এবং এটার রিকোয়ারমেন্টগুলো কি কি? এটি কিন্তু একটি ভেরি ইম্পর্ট্যান্ট একটি রুট, যে রুটের মাধ্যমে যারা ব্রিটিশ সিটিজেন আছেন, যারা রিফিউজি স্ট্যাটাসে আছেন, কিংবা যারা সেটেলমেন্টে আছেন কিংবা ইউ সেটেলমেন্ট স্কিমে আন্ডারে আছেন, তারা ইচ্ছা করলে তাদের বাবা মা কিংবা দাদা দাদি নানা নানি কিংবা তাদের সিবলিংস মানে ভাই বোন কিংবা কোনো অ্যাডাল্ট চাইল্ড যদি তারা ইউকের বাইরে থাকে, তাহলে কিন্তু তাদেরকে স্পন্সর করে এদেশে সেটেলমেন্টে আনতে পারবে। আমাদের কাছে প্রায় ইনকোয়ারি আসে এবং আমাদের কাছে জিজ্ঞেস করে যে আমরা যদি আমাদের বাবা মাকে ইউকেতে ভিজিট ভিসায় নিয়ে আসার পরে কি তাদেরকে আমরা এই সেটেলমেন্ট জন্য কি অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা। এক্ষেত্রে আনসার হচ্ছে যে নো। তারা একমাত্র যেটা করতে পারবে, তাদের জন্য তাদের কান্ট্রি অফ অরিজিন থেকে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে তাদেরকে সেটেলমেন্টে এখানে তো আনতে পারবে। তো এই যে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা, এটা একটা স্পেসিফিক ইউকে ইমিগ্রেশন রুট। আর এই রুটটা মূলত নন ইউকে রেসিডেন্টদের জন্য, যাদের জন্য প্রয়োজন রয়ে গেছে লং টার্ম পার্সোনাল কেয়ার ফ্রম এ রিলেটিভ, যে রিলেটিভ মূলত ইউকেতে আছে। তো এখন আমি এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস নিয়ে আলোচনা করব। তো যেটা আসছে যে অ্যাপ্লিক্যান্ট এবং তাদের যে স্পন্সর আছে, তাদেরকে আমি বলেছি তাদের ব্রিটিশ হতে হবে, আইরিশ সিটিজেন অর কিংবা সেটেল পারসন তাদের ভিতর হতে হবে। এবং তাদের সঙ্গে যে সম্পর্কটা থাকবে, যে স্পন্সর এবং যে অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেন্টের সঙ্গে, সেটা হচ্ছে তাদের প্যারেন্টস হতে পারে, তাদের গ্র্যান্ড প্যারেন্ট হতে পারে, তাদের সিবলিং হতে পারে, অ্যাডাল্ট চাইল্ড অফ দ্য স্পন্সর হতে পারে, এবং সব ক্ষেত্রে কিন্তু তাদের 18+ হতে হবে। এরপরে যেটা একটি ইম্পর্ট্যান্ট ইস্যু এই ধরনের রুটে সাকসেস হতে গেলে, সেটা হচ্ছে লং টার্ম কেয়ারার প্রয়োজন কিনা। দ্য অ্যাপ্লিক্যান্ট যে, তাকে অবশ্যই প্রয়োজন রয়ে গেছে যে তার সিগনিফিকেন্ট পার্সোনাল কেয়ার প্রয়োজন রয়ে গেছে, এটা ডেইলি টাস্ক বেসিসে। এবং সেটা তার পার্সোনাল কেয়ার ডেইলি টাস্ক বেসিসে প্রয়োজন, কারণ হচ্ছে যে ডিউ টু ইলনেস এবং ডিসেবিলিটি অথবা এজের কারণে। এবং সেখানে আরেকটা জিনিস মূলত এভিডেন্স হিসাবে দেখাতে হবে, সেটা হচ্ছে যে এভিডেন্স শো করছে যে রিকোয়ার্ড যে কেয়ার, এই কেয়ারটা তাদের অ্যাপ্লিক্যান্টের যে হোম কান্ট্রি আছে সেখানে অ্যাভেলেবেল না, অথবা অ্যাভেলেবেল থাকলেও সেটা আনঅ্যাফোর্ডেবল। অতএব এই টেস্টটা কিন্তু একটি ভেরি ইম্পর্টেন্ট। এবং যদি ফিনান্সিয়াল সাপোর্টও দেওয়া যায়, সেক্ষেত্রে যে কিন্তু এই রিকোয়ার্ড কেয়ার ফ্যাসিলিটিটা অ্যাভেলেবেল না, অথবা অ্যাফোর্ডেবিলিটি নেই, ইভেন তারা সেক্ষেত্রে যদি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া যায়। আর ফিনান্সিয়াল অ্যান্ড মেনটেনেন্স অব্লিগেশনের কথা আমি এখন বলবো, যেটা আন্ডারটেকিং দিতে হবে এই স্পন্সরকে, যে তাকে 5 ইয়ার্সের একটি সাইন আন্ডারটেকিং দিতে হবে যে সে তার অ্যাপ্লিকেন্টকে সাপোর্ট দেবে উইদাউট রিলাইং অন পাবলিক ফান্ড। এটা একটি ইম্পর্টেন্ট। আর মেনটেন্যান্সের ব্যাপারে যেটা বলা হয়েছে যে স্পন্সরকে প্রুভ করতে হবে তাদের সাফিসিয়েন্ট ইনকাম আছে এবং অ্যাকোমোডেশন আছে তাদের ওই আত্মীয়কে সাপোর্ট করার জন্য। এবং জেনারেলি এটার যে লেভেল আছে, এটা কম্পেয়ার করে করা হয় টু ইউকে স্টেট বেনিফিটের সঙ্গে। এখন অ্যাপ্লিকেশন প্রসেস এবং কস্ট নিয়ে আমি একটু আইডিয়া দেবো। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে আউটসাইড অফ দ্য ইউকে, যেটাকে এন্টি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন বলা হয়ে থাকে। এবং ফিস এবং টাইমের ব্যাপারে যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে কস্ট বেশ হাই, বিকজ এটা কিন্তু সেটেলমেন্ট কিংবা আইএলআর অ্যাপ্লিকেশনের করা হবে। সেটা রাফলি £3,250 টু £3,413 এর ভিতরে হবে। আর সেই ক্ষেত্রে ডিসিশন মূলত দেওয়া হয় 12 উইক্সের ভিতরে। আর ডকুমেন্টেশনের ব্যাপারে যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে এক্সটেন্সিভ এভিডেন্স প্রয়োজন হয় এই ধরনের অ্যাপ্লিকেশনে। এর ভিতরে ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল রিপোর্ট, যেটা কনফার্ম করবে যে ওই অ্যাপ্লিকেন্টের
কেয়ার কেয়ার প্রয়োজন রয়ে গেছে। এছাড়াও যে কেয়ার ফ্যাসিলিটি নট অ্যাভেলেবল কান্ট্রি অফ অরিজিনে, সেটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। কোনো আত্মীয় স্বজন নাই যারা তারা কেয়ার নিতে পারে, বিশেষ করে ছেলে মেয়েরা নাই, কিংবা থাকলে তারা মূলত তাদের কি কারণে তারা কেয়ার নিতে পারছে না সেটাও কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে। এই ধরনের অ্যাপ্লিকেশন, সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন আমি যেটা বলেছি, এবং এটার ফিস কিন্তু 3,250 থেকে 3,413 পাউন্ড পর্যন্ত হতে পারে। এবং এই অ্যাপ্লিকেশন যদি সাকসেসফুল হয়ে থাকে, জেনারেলি ইনডিফিনিট লিভ টু এন্টার, যেটাকে পার্মানেন্ট রেসিডেন্স বলা হয়ে থাকে। আর এই অ্যাপ্লিকেশনটা যদি রিফিউজ হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপিল রাইট দেওয়া হয়ে থাকে, এবং অ্যাপ্লিকেন্ট 28 ডেজের ভিতরে কিন্তু এই ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবে, এবং একজন ইন্ডিপেন্ডেন্ট জাজ কিন্তু এই অ্যাপিলটা মূলত শুনবে, শুনে কিন্তু ডিসিশন দেবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা ফেয়ার এবং একটা ভালো ডিসিশন পেতে পারেন, যেহেতু একজন ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের যে জাজ উনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এবং উনি কারোর পক্ষে কাজ করছেন না। অতএব এই কেসটা যদি ভালোভাবে প্রিপেয়ার করা যায় অ্যাপিলটা, এবং সেইভাবে যদি ডিল করা যায়, এবং সেইভাবে যদি এভিডেন্স সহকারে সাবমিট করা যায়, তাহলে কিন্তু অ্যাপিল সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে। অতএব আমি আপনাদেরকে বলবো, প্লিজ প্লিজ আপনারা ভিজিটের বিষয় নিয়ে এসে এখানে আপনারা লিগ্যাল করার চেষ্টা করবেন। আপনারা অনেক পয়সা খরচ করবেন, কিন্তু সেটা কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট, কারণ ভিজিট ভিসা থেকে কিন্তু সেটেলমেন্ট ভিসায় কিন্তু সুইচ করা যায় না, কিংবা অন্য কোনো ভিসায় কিন্তু সুইচ করা যায় না, এবং সেক্ষেত্রে আপনাদের অনেক মানি খরচ হবে, কিন্তু আলটিমেটলি আউটকাম আপনাদের জিরো হবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।